আচ্ছা। বলেই চলে গেলেন রাফিয়া বেগম। এদিকে সবাই উপস্থিত থাকলো, অরিন আশেপাশে কোথাও নেই। সে আজ ঘরে খিল দিয়ে বসে আছে চুপচি করে। কেন জানি তার ভেতরটা খুব খুব বেশি ধুকপুক করছে। এতটা অস্থির লাগে নি আগে কখনো অরিনের। আচ্ছা, এমন লাগছে কেন অরিনের? রৌদ্র আসছে বলে সামান্য তার আসার খবরই অষ্টাদশীর এই হাল। তাহলে এখন থেকে যে তারা এই একই বাড়িতে থাকবে, তখন এসব ভাবতে ভাবতে হাত পা অসাড় হয়ে আসছে তার। না, এই অবস্থা হলে রৌদ্র ভাইয়ের সামনে যাবে কিভাবে সে? এরই মাঝে দরজা টোকা পড়ে। দরজার দিকে ফিরতেই তার মায়ের গলা ভেসে আসে ওপাশ থেকে। অরিন, কি হয়েছে? এভাবে দৌড় দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি নিচে আয়, রৌদ্র চলে আসবে এক্ষুনি। মায়ের মুখে এমন কথা শুনে অরিন কি করবে বুঝে উঠতেই তার মা এবার খেকি বলতে থাকে। কি হলো? শুনছিস তুই আমার কথা? এখনো দরজা খুলছিস না যে? খোল বলছি। অজ্ঞতায় রাফিয়া বেগমের এমন চেঁচামেচিতে অরিন গেট খুলে দেয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে রাফিয়া বেগম বললে হচ্ছে, এতক্ষণ লাগে দরজা খুলতে? কথাটা বলা মাত্রই তার চোখ যায় অরিনের কোমরের নিচ সমান সিল্কি চুলগুলোর দিকে, যেখান থেকে এখনো চপচপ করে পানি পড়ছে। মেয়ের এমন বেখালিপনে ভীষণ চটে উঠেন তিনি। মেয়ের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে নিজ হাতে বাড়িয়ে তাওয়াল দিয়ে মাথা মুছে দিতে দিতে বলতে থাকেন, এখনো নিজের চুলগুলো ঠিকঠাক মুছতে পারিস না তুই? আর কবে শিখবি অরিন? মা কি সারা জীবন থাকবো তোর এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখার জন্য? বল, একটু নিজের প্রতি যত্ন নিতে শেখ মা। বলেই চুল মোছা শেষ করেন তিনি। এদিকে মায়ের এমন আদরে ও আহ্লাদি হয়ে উঠে অরিন। মায়ের কাজ শেষ হতে সে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। বুকে নিজের নাক খুঁজতে খুঁজতে বলে হচ্ছে, কে বলেছে তুমি সারা জীবন থাকবে না? মনে রেখো, আমি অরিন তোমাকে আর বাবাইকে রেখে কোথাও যাব না, একদম না। মেয়ের এমন বাচ্চামো কথা শুনে মুচকে হাসলো রাফিয়া বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, তা কি হয় রে মা? মেয়েরা হলো পরের আমানত। একটা সময় যে ঠিকই তাদের বিয়ে দিয়ে দিতে হয়। না 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 না, আমি কোনো বিয়ে করব না, তোমাদেরকে রেখেও কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, যাস না এখন, আপাতত নিচে যা, আমি গোসলটা সেরে আসছি, যা। অরিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। পরক্ষণে দোলমনো করে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াইছে। কয়েক সিঁড়ি নামতেই হঠাৎই বাড়ির বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। গাড়ির আওয়াজে সকলেই বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অনেক দৌড়ে চলে যায় গাড়ির গেটের সামনে। গেটের সামনে গিয়ে অনেক এক ছটকায় রৌদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ এমন আক্রমণে কিছুটা হকচকে যায় রৌদ্র। পরক্ষণে মুখে হালকা হাসি টেনে এক হাত দিয়ে অনেককে আগলে ধরে। কিছুক্ষণ পর অনেক হাসি হাসি মুখ নিয়ে রুদ্রকে আপাত মস্তক দেখতে থাকে। হঠাৎ ওর এমন তাকিয়ে থাকার ধরনে রুদ্র শুয়েছিয়ে প্রশ্ন করে, কিরে, কি হয়েছে তোর? এমন করে তাকিয়ে কি দেখছিস? আরে ভাই, তোমাকেই দেখছি। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, জাস্ট লাইক এ গ্রিক গড। রুদ্র উচ্ছ্বাসিত কঞ্চে বলতে থাকে অনেক। ওর এমন প্রশংসায় কিছুটা অপ্রস্তুত হয় রুদ্র। অতঃপর চিরচেনা গম্ভীর কঞ্চে বলে ওঠে, ভেতরে যেতে দিবি নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ও হ্যাঁ হ্যাঁ, সরি ভাইয়া, আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা তুমি ভেতরে ঢুকো, আমি তোমার লাগেজ নিচ্ছি, চলো। আয়। তুই একা পারবি না, আমিও নিচ্ছি। এসবের মাঝে সেখানে তাসিফ সাহেব উপস্থিত। রুদ্রকে দেখে বুকে জড়িয়ে নেন তিনি। রুদ্র তার সাথে কুশলাতি বিনিময়ের মধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। রুদ্র বাড়িতে ঢুকেই প্রথমে তার বাবাকে সালাম দেয়। কবির সাহেব তো ছেলেকে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে নেন। ছেলেকে আপাতমস্তক দেখতে থাকেন তিনি। সেই ছোট্ট কিশোর রুদ্র আজ বলিষ্ঠ যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং এখন যেন অনেকটাই ফর্সা হয়েছে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার জিম করা পেছনের শরীর। অবশ্য এর পেছনে আছে এক বিশেষ কারণ। রোজের ভাষা মতে চিকিৎসক নিজে যদি ফিট না হয় তাহলে নাকি তিনি ঠিকমতো চিকিৎসা করতে পারবে না। অবশ্য কথাটা ঠিকই। উজ্জ্বল শ্যামলা চেহারা সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে তার চোখ, যা যা ক্যাট আইরিশ, বাংলায় যেটাকে বিড়াল চোখ বলে। আর তার ঠোঁটের অনেকটা নিচে একটা মাঝারি ছোট সাইজের কালো তেল। রোদ্রের এমন সৌন্দর্য বাড়ির সকলে মুগ্ধ।
চোখে তাকিয়ে থাকেন তার দিকে। একে একে সকলেই তার সাথে কুশলাদি বিনিময় করেন, কিন্তু জুবাইদা বেগম এখনো ছেলের সামনে আসেনি। রুদ্র বেশ বুঝতে পারছে হয়তো অভিমান করে আছে তার মা। রৌদ্র দূর থেকে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার মা সেদিকেই আছে, তাই চুপচাপ বা চিপে চিপে রান্নাঘরে যায় সে। রান্নাঘরে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌদ্র। রৌদ্রের স্পর্শ পাওয়া মাত্র জুবাইদা বেগম কান্না ভেঙে পড়েন। তড়িঘড়ি করে ছেলের দিকে ফিরে পুরো মুখ জুড়ে স্নেহের পরশ এঁকে দেন। ছেলেকে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। আমার আব্বা, আমার রোদ, কেন রে বাবা এত দেরি করলি? 2 বছর আগেই তো তোর ফেরার কথা ছিল, কিন্তু তুই ফিরলি না। আর আর কোথাও যেতে দিব না তোকে, কোথাও না। বলে আবারও সারা মুখে অজস্র চুমুন এঁকে দিতে লাগলেন তিনি। রৌদ্র এবার মায়ের মায়া ভরা মুখটি 2 হাতের আঁচলা নিয়ে সযত্নে চোখের পানি মুছে দেয় এবং কপালে একটি কারো চুমুন এঁকে দেয়। জুবাইদা বেগম এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়ের এমন চাহনি দেখে রৌদ্র মুখ খোলে। কথা দিচ্ছি মা, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। এবার অন্তত শান্ত হও, চলো ড্রয়িং রুমে যাওয়া যাক। এতক্ষণে উপস্থিত বাড়ির সকলে মা ছেলের এমন দৃশ্যে অভিভূত। রৌদ্র ড্রয়িং রুমে উপস্থিত হতে অদূরে রুহিকে ওনার মুখ গুজে কাঁদতে দেখে মাকে ছেড়ে এবার বোনের নিকট যায়। রুহি ভাইকে সামনে পেয়ে ভাইয়ের বুকে ছাপিয়ে পড়ে কাঁদতে শুরু করে। রৌদ্র বোনের মাথায় আদুরে হাত বোলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর রুহিকে বুক থেকে উঠে তার রুমাল দিয়ে চোখ মুছে দেয়। হুস, আর খাদে না বুড়ি, এই তো তোর দাদা ভাই, এখন থেকে আর কান্না নয়, ওকে? রুহি ভাইয়ের কথা মতো কান্না থামায়। একে একে আহি মাহি ও পুতুল সকলকেই আদর করে রৌদ্র। উপস্থিত সকলের মাঝে অরিন কোথাও নেই। রৌদ্র সকলের সাথে কথা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই সিঁড়ি দিয়ে নামে অরিন। অরিনকে দেখে এক মুহূর্ত থমকায় রৌদ্র। অরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পানে। লোকটার চোখে সানগ্লাস, তা দেখে বোঝা চলে যে সেও ওকে তাকেই দেখছে কিনা। এদিকে রৌদ্রকে দেখে অরিনের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। বহু কষ্টে নিজেকে সামলে নেয় সে। রৌদ্রকে হালচাল জিজ্ঞেস করে তার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? ছোট্ট করে বলে রৌদ্র। আমি বেশ ভালো আছি। একটা মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয় অরিন। রৌদ্র আর কিছু না বলে সেখান থেকে নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই সবটা ঠিক আগের মতোই পায় সে। বেশ বুঝতে পারছে তার মা যে রোজ নিয়ম করে এগুলো গোছায়। রৌদ্র নিজের লাগেজটা ফ্লোরে রেখে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রৌদ্র। পরনে শুধু একটা ব্ল্যাক ট্রাউজার। তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে সে চলে যায় বারান্দায়। বারান্দায় গিয়ে বড় করে নিঃশ্বাস নেয় রৌদ্র। এই মিষ্টি সুবাসটা যে তার ভীষণ রকমের পছন্দ। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশের বারান্দা। আচ্ছা, এটা কার রুম? বারান্দাটা তো বেশ সাজানো গোছানো, কি সুন্দর একটা দোলনা লাগানো, পাশে ছোট ফুলের টব। রৌদ্র এসব ভাবনার মাঝে রুমে প্রবেশ করে আহি মাহি রুহি পুতুল আর অরিন দাঁড়িয়ে আছে একটু দূরে দরজা ঘেঁষে। রৌদ্র তাদের দেখে এই রুমে প্রবেশ করে একটা টি শার্ট গায়ে দেয়, অতঃপর জিজ্ঞেস করে, কিরে তোরা সবাই এখানে, কিছু বলবি? হ্যাঁ চলো, নিচে যাবি খেতে। রুহি বলে হচ্ছে, আমি কি নিজে যেতে পারতাম না? তোরা আসলি যে। তো কি হয়েছে, আমরা কি আসতে পারি না? আহি মাহি একত্রে বলে উঠে। এই দুজন আবার কোনো কথা বলে একেবারেই বলে উঠছে, তাই? আচ্ছা দাঁড়া। বলে রৌদ্র ঘরে রাখা দুটো লাগেজ ওপেন করে। সেখান থেকে একে একে ওদের জন্য চকলেট গিফটস দেয়। অরিনকে আর রুহিকে দুটো ম্যাকবুক দেয় রৌদ্র। রুহি উচ্ছ্বাসের সাথে ধন্যবাদ জানায় ভাইকে। অরিনও খুশি হয়ে ধন্যবাদ জানাতে ভুলল না। এরই মাঝে ছোট্ট পুতুল একটি চকলেট খেতে খেতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমাকে মিস করছিলে? হ্যাঁ অবশ্যই, আমার পুতুল সোনাকে খুব মিস করেছি। এই বলে বেশ কিছু রিমোট কন্ট্রোল খেলনা তুলে দেয় পুতুলের হাতে। আর আমাদের মিস করনি? আবারও একই সঙ্গে প্রশ্ন করে আহিরা মাহিরা। হ্যাঁ তোদেরও মিস করেছি। দু হাতে তাদের মাথায় হালকা চাটি দিয়ে বলে ওঠে রৌদ্র। আর আমাকে আমাকে বুঝি মিস করনি? অভিমানী কণ্ঠে বলে ওঠে রুহি। আমার বুড়িকে মিস না করে কি থাকা সম্ভব? রৌদ্র বোনের নাকটি হালকা টিপি দিয়ে বলতে থাকে। আচ্ছা এবার তোদের কথা শেষ হলে চল দিচ্ছে, অনেক হয়েছে। রৌদ্র
তাদের তাড়া দিয়ে বলতে থাকে। আহি, মাহি, রুহি, পুতুল একে একে রুম থেকে বের হয়ে যায়। অরিনও বের হতেই নিবে এমন সময় রৌদ্র তাকে পেছন থেকে জেগে ওঠে। অরি দাঁড়া। অরিন বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে। রৌদ্র নিজের লাগেজ থেকে বড় বড় 2 বক্স চকলেট নিয়ে অরিনের হাতে দেয়। এগুলো তোর? তার মানে এতগুলো আমার? হুম। ছোট করে উত্তর দেয় রৌদ্র। অরিন চকলেটগুলো হাতে নিয়ে চলে যাবে এমন সময় কি যেন একটা মনে করে আবার পেছনে তাকায়। হুট করে বলে ওঠে, আচ্ছা রোদ ভাই, একটা প্রশ্ন করি। আবার কি? আচ্ছা যা বলার তাড়াতাড়ি বল। আপনি তো সবাইকে মিস করেছেন, না মানে আমাকেও কি আপনি মিস করেছিলেন? খুব কি করার কথা ছিল? রুদ্রের এমন খাপছাড়া উত্তরে মুখে আধার নেমে আসে অরিনের। সে তো চেয়েছিল তার রুদ্র ভাই যেমনটা সবাইকে বলেছে তাকেও বলুক যে অরি তোকেও খুব মিস করেছি। কিন্তু সে তো বলল অন্য কথা। পরক্ষণই ভাবল ও হয়তো রুদ্রের জন্য এতটাও ইম্পর্টেন্ট না যতটাও আশা করেছিল। এসব ভাবনার মাঝে রুদ্র গম্ভীর কণ্ঠ কানে আসলো তার। কিরে এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে যা, আমি কিছুক্ষণ পর আসছি। বলেই রুদ্র লাগেজ থেকে কিছু একটা খুঁজতে গেল। অরিনও আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। রুদ্র অরিনের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ছোঁচ কামড়ে ধরে ফুস করে একটা শ্বাস ফেলে উঠে চলে যায় বারান্দায়। দূর আকাশ পানে চেয়ে থেকে একটি শ্লেষাত্মক হাসি দেয় রুদ্র। অতঃপর বলতে থাকে, তোকে আমি সত্যি বেশি মিস করিনি তো সানশাইন। শুধু ঠিক যে কয়বার আমার এই হৃদয়টা স্পন্দন করেছে ঠিক সেই কয়বার তোকে মনে পড়েছে। আরে এমন কি বল? কই আমি তো সত্যি তেমন মিস করতে পারিনি রে, সত্যি পারিনি। বলে নিজের চুলগুলো হাত দিয়ে চেপে ধরে। আচ্ছা কেউ কি শুনতে পেল এই অপ্রকাশিত অনুরক্তি? রুদ্রর এমন সরল স্বীকারোক্তিটি কি তার সানশাইন শুনতে পেল? না, পেল না তো। কেউই পেল না রোজের এমন অনুরক্তি যে এই 4 দেয়ালের মাঝে আটকে রইল। এই দেয়ালগুলো যে বজ্র বিশ্বস্ত। কি সুন্দর একটি মানুষের সঙ্গীন হৃদয় অনুভূতিগুলো নিজের মাঝে আবদ্ধ রেখেছে। রোদ্রের রুম থেকে ফিরে নিজের রুমে চলে আসে অরিন। রুমে প্রবেশ করে নিজের হাতে থাকা জিনিসগুলোর দিকে এক নজর তাকে বিছানা রাখে সব। অতঃপর নিজেও বিছানায় কাঁধে শুয়ে পড়ে। অরিন সিলিংয়ের দিকে নজর দিয়ে ভাবতে থাকে, আচ্ছা রোদ ভাই কি সত্যি আমাকে পছন্দ করে না? তার মনে কি আমার জন্য তেমন কোনো ফিলিংসই নেই? আমি কি শুধু শুধুই একটু বেশি ভাবছি? সে কি আমাকে শুধুই তার কাজিন মনে করে? এইসব ভাবনার মাঝে অরিন বিছানায় ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে নিজের অ্যাটাচ দোলনাটায় বসে পড়ে সে। কিচ্ছু ভালো লাগছে না তার। অ্যাডমিশন টেস্টটাও আরও মাসখানেক পরে হবে। ভেবে রেখেছে অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে একটু কিছুদিনের জন্য নানা বাড়িতে যাবে না হয়। মন এবং মাইন্ড দুটোই আপাতত ফ্রেশ করার প্রয়োজন। অরিন বেশ বুঝতে পারছে তার বয়স। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ঝোঁকটা একটু বেশি হচ্ছে। এমনটা চললে তো হয় না, নিজেকে সামলাতে হবে। অরিন বারান্দা ছেড়ে রুমের বাইরে চলে যায়। ইতিমধ্যে রুহি এসে তাকে খাবারের জন্য বেশ কয়েকবার ডেকে গেছে। ডাইনিং রুমে গিয়েই নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে বসে পড়ে অরিন। তার পাশে বসে আছে তার ভাইও অনেক আবার তার বোনুর পাশ ছাড়া বসে না। অরিনের একদম মুখোমুখি চেয়ারে রৌদ্র বসেছে। অরিন রৌদ্রকে দেখে প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলে পরক্ষণে নিজেকে মানিয়ে নিয়ে মনে মনে ভাবতে থাকে, এখন থেকে তো রোজই রোদ ভাইকে উঠতে বসতে খেতে দেখতে হবে, তাই এখন থেকেই এসবে নিজেকে মানিয়ে নেওয়া বেটার। অরিনের এমন খাবার পাতে নিয়ে অন্যমনস্ক হয়ে ভাবনায় পড়ে থাকতে দেখে অনেক তাকে হালকা থাকুতি বলে, বুড়ি খাচ্ছিস না কেন? আজ তো তোরও পছন্দের আইটেম রয়েছে, খেয়ে ফেল চট জলদি। হ্যাঁ ভাইও খাচ্ছি। এদিকে রৌদ্রের পাশে বসেছে রুহি। কতদিন পর নিজের ভাইয়ের পাশে বসে একসঙ্গে খাবার খাবে সে। ভাবতে প্রচন্ড ভালো লাগছে তার। রৌদ্র একে একে সকলের দিকে সার্ভ করতে থাকা তার মা এবং চাচিদেরকে বলে ওঠে, মা তুমি আমার এই পাশে এসে বসো। মেজমা, সেজমা, ছোট মা তোমরাও বসো। আজকে সবাই একসঙ্গে খাবার খাবো। বাবা তুই খা, জবা তুই রোদের পাশে গিয়ে বস, আমি বেড়ে দিচ্ছি যা। রাফিয়া বেগম বলেন, না মেজমা, আমি সবাইকে বলেছি বসতে, আর টেবিলে সবটা রাখাই আছে। আমরা নিজেরা খেয়ে নিতে পারবো। এখন আর কথা নয়, বসো এবার।
রৌদ্রের এমন কথা সকলে মুচকি এসে বসে পড়ল চেয়ারে। রৌদ্র ডান পাশে তার মা এবং বাপ পাশে রুহি। রৌদ্র একটু পর পর তার মায়ের পাতে এবং বোনের পাতে এটা ওটা দিচ্ছে, মাঝে মাঝে সকলের পাতেও এটা ওটা নিজেই উঠিয়ে দিচ্ছে। কবি সাহেব ছেলের এমন কাণ্ডে মুচকি মুচকি হাসছে বারংবার। রৌদ্র খাওয়ার মাঝে এক ফাঁকে অরিনের দিকে তাকায়, যে খাবার পাতে নিয়ে একবার আহির সাথে তো একবার মায়ের সাথে কি নিয়ে যেন হাসি ঠাট্টা করছে। আর অনেক বোনকে যত্ন করে মাছ বেছে দিচ্ছে, কখনো আবার মুখে তুলেও দিচ্ছে। রৌদ্র অরিনের দিকে কিছুটা ফিকুচকে তাকিয়ে দিল। রৌদ্র খেয়াল করলো অরিন খাবার খাওয়ার সময় তার গাল দুটো বেশ ফুলেই উঠছে, কি যে সুন্দর লাগে দেখতে। তখন হঠাৎ করে অরিন খাবার চিবুতে চিবুতে রৌদ্রের দিকে তাকায়। তার সাথে সাথে রৌদ্র চোখ সরিয়ে নিজের পেটের দিকে তাকিয়ে একমনি খেতে থাকে। অরিন কিছুটা ভরকে যায়, মনে মনে বলতে থাকে, আচ্ছা আমার এমন কেন মনে হলো রোদ ভাই এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে না, নাকি এটা আবার আমার মনের ভুল? পরক্ষণে এসব ভাবনার পাশে রেখে আবারও খাওয়াই মুশগুল হয়েছে। বিকেল 5:30। অরিন তখন খাবার শেষ করে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়ার টেবিলে বসে পড়ে। সময় বেশি নেই, যদিও অরিনের সিলেবাস কমপ্লিট, তবুও সে এ বিষয়ে কোনো রিস্ক নিতে চায় না। ঢাবিতে তো তার চান্স পেতেই হবে। টানা 2 ঘন্টা পড়ার পর মাত্র অরিন টেবিল ছেড়ে রুমের বাইরে চলে যায়। হঠাৎ দোতলার ছোট্ট ড্রয়িং রুমে হাসির শব্দে সেদিকটায় হাঁটা দেয় অরিন। গিয়ে দেখে রুহি মোবাইলে কি যেন দেখছে আর হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। অরিন রুহির পাশে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, রুহিপু এমন করে হাসছো যে, খুব ফানি কিছু দেখেছো নাকি? কই দেখাও না একটু। আই দেখ। বলে রুহি একটি ফানি ফেলস ফল ভিডিও দেখাতে থাকে। এবার অরিনও সমান তালে হাসতে শুরু করে দেয়। এর মাঝে পাশে উপস্থিত হয় অন্য কেউ। কলিং বেলের আওয়াজে সদর দরজায় খুলে দেয় ফুলে। দরজার সামনে উপস্থিত ব্যক্তিকে দেখে একটা লম্বা সালাম দেয় সে। পরক্ষণে ভেতরে আসতে বলে নিজের ছুটে চলে যায় ড্রয়িং রুমে। সেখানে আগে থেকে জোবাইদা বেগমের মাথায় তেল দিচ্ছিল রাফিয়া বেগম। ফুলিকে এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে প্রশ্ন করেন রাফিয়া বেগম, কি রে ফুলি, কি হয়েছে? এমন করে ছুটছিস কেন? মেজো খালা, রোদ ভাইজানের বন্ধু আইছে। ওই যে হ্যার প্রিয় বন্ধুটা আছে না, উফ কি জানি নামটা মনেই আইতাছে না। রেহান, আমার নাম রেহান মেহবুব ফুলি। সহসা নরম কণ্ঠ পেছন থেকে বলে ওঠে রেহান। রেহানকে দেখে জোবাইদা বেগম ও রাফিয়া বেগম বেশ খুশি হয়। তারা বসা ছেড়ে উঠে রেহানের কাছে এগিয়ে তার হাত ধরে সোফায় বসায়। জুবাইদা বেগম বললেন, কি বাবা, কেমন আছিস তুই? কতগুলো দিন পর এলি। শুনলাম তুই তো নাকি 2 বছর আগেই দেশে ফিরেছিস। তাহলে একবারও এ বাড়িতে এলি না যে? আমাদের কথা মনে পড়েনি বুঝি, তাই না? আজ রোদ আসলো বলেই এ মুখো হলি, তাই তো? ছি আন্টি, কি বলছেন? এমন কিছুই না, আসলে এ বাড়িতে আসলে রোদকে খুব বেশি মনে পড়ে তো, তাই আর কি। ওর অনুপস্থিতিতে আসিনি। আর রইল বাকি মনে পড়ার কথা, তা তো অবশ্যই মনে পড়েছে। আপনার হাতের খিচুড়ির কথা কি আর আদৌ ভোলা যায় বলুন? অমায়িক একটি হাসি দিয়ে বলল রেহান। সে আবার বলে ওঠে, আন্টি, রোদ কই? বাবা, ও তো রুমে। তুমি বরং ওর রুমে চলে যাও। আর হ্যাঁ, আজ কিন্তু ডিনার না করিয়ে ছাড়ছি না তোমায়, কেমন? বলেই মিষ্টি হাসলো রাফিয়া বেগম। রেহানও তাদের কথায় সায়জানে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এদিকে রেহানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল 2 বান্ধবী। রেহানকে তাদের দুজনের বেশ পছন্দ। 6 ফুট উচ্চতার ফর্সা, ত্বকে হালকা চাপদারি, কি সুন্দর অমায়িক দেখতে ছেলেটা। রেহানও এত বছর বিদেশে পড়াশোনা করেছে, এই তো 2 বছর হলো দেশে ব্যাক করেছে। নিজের বাবার ব্যবসায় চোখ দিয়েছে। ইতিমধ্যে বেশ নাম ডাক হয়েছে ছেলেটা। রৌদ্র আর রেহান দুজনের বেস্ট ফ্রেন্ড। রাফিয়া বেগম তো প্রায় এই ছেলের প্রশংসা পঞ্চমুখ থাকেন। জুবাইদা বেগমও অবশ্য তেমনটা মনে করেন। অতঃপর এসব ভাবনার ইতি টেনে দুজনেই চলে যায় রান্নাঘরে সন্ধ্যার নাস্তা তৈরিতে। রেহান সিঁড়ি দিয়ে উঠতেই কারো খিলখিল হাসির আওয়াজে তস্র পায়ের গতি কিছুটা শিথিল করে সামনে এগোতে এক শ্যামবতীর মুক্তঝর্ণ হাসিতে থমকে দাঁড়ায়। এই শ্যামবতীকে তার বচ্চ চেনা। এই মুক্ত ঝাড়ানো হাসিতে যে সে ঘায়ল হয়েছে বারংবার। পৃথিবীর এত এত সুন্দরীর ভিড়েও যে সে আটকে আছে এই শ্যামাঙ্গনা মায়াবতীর হাসিতে। আচ্ছা, এই মেয়ে কি জাদু জানে? যদি না জেনে থাকে তাহলে তার কাছে আসলে রেহানের সবকিছু এলোমেলো হয়ে যায় কেন?
রেহান কেন নিজের ভেতর থাকে না? কেন হারিয়ে যায় সে বারবার এই শ্যামাঙ্গিনীর মায়াবী স্নিগ্ধ মুখশ্রীটিতে? আচ্ছা, ও তো ওর বন্ধুর বোনের দিকে এমন করে তাকানোটা যে অন্যায়, রেহান কি তা জানে না? জানি তো, কিন্তু রেহানের বেহায়া চোখ যে তা মানতে নারাজ। সে যে ঘুরে ফিরে ওই শ্যামবতীর তরেই আটকায়। অর্ণের হঠাৎ চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা রেহানের দিকে। রেহানকে দেখে ছুটে আসে, তার সামনে গিয়ে উচ্ছ্বাসিত কঞ্চে বলে উঠছে, রেহান ভাইয়া, কখন এলে তুমি? কেমন আছো বলো? আর এতদিন এলে না যে, আমাকে একবারও মনে পড়লো না বুঝি? অভিমানী ভনিতা করে অনবরত বলতেই থাকে অরিন। রেহান এতক্ষণ রুহির থেকে চোখ ফিরিয়ে অরিনের দিকে তাকায়। অরিনকে দেখে দাঁত বের করে লম্বা হাসি দেয় রেহান, অতঃপর সাফাই দেওয়ার ভঙ্গিতে বলতে থাকে, আসলে অরেঞ্জ সোনা হয়েছে কি, ভাইয়া একটু ব্যস্ত ছিল তাই আর কি। হয়েছে সব বুঝি। আমাকে একটু মনে পড়েনি তোমার? আজও তো এসেছো নিজের বন্ধু আসছে বলে। বলে মুখ ভেঙচি কাটে অরিন। অরিনের মুখ ভেঙচি দেখে ওহো করে হেসে উঠে রেহান। অরিনও হেসে দেয় তার সাথে। এদিকে কারোর বুকে যে রেহানের হাসি তোলপাড় তুলে দিচ্ছে তাকে রেহান বুঝছে। এভাবে হাসি কেন লোকটা? সে কি জানে না? তাকে হাসলো মারাত্মক লাগে। রেহানের হাসির দিকে মুগ্ধ মানে তাকিয়ে এসবই ভাবছিল রুহি। আচমকা রেহান তার দিকে তাকাতে কিছুটা থতমত খেয়ে যায় রুহি। তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরাইছে। এদিকে রুহির এমন অবস্থা দেখে মুচকি হাসে রেহান। অরিনের দিকে তাকিয়ে বলে উঠছে, অরিন, আসলে ভাইয়া না খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি দিতে পারবে আমায়? হ্যাঁ অবশ্যই, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে। বলেই রেহান রুহির পাশে সোফার সামনে শটান হয়, প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। তার নজর এখন ঠিক তার সামনে মাথা নিচু করে বসে থাকা শ্যামাঙ্গিনীর উপর। রেহানের মনে এখন খুব ভয়ঙ্কর রকমের কিছু ঘটাতে ইচ্ছে করছে। পরপর কয়েকটা শুকনো ঠোকলে নিজেকে ধাতস্থ করে রেহান। রেহানকে এতটা কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধরফুরিয়ে উঠে রুহি। না, এই লোকের সামনে আর এক মুহূর্ত বসে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে সে ভেবেই উঠে পাশ কাটিয়ে চলে যেতে নিবে। এমন সময় রেহান পেছন থেকে বলে উঠছে, আমি যেতে বলিনি রুহি। কি হলো রুহি? কে জানে? সে সহসা থমকে দাঁড়ালো। মনে হচ্ছে ওর তার পা দুটো বুঝি ফ্লোরের কিছুর সাথে আটকে গেছে। কই, এক পাও নড়বার শক্তি তো পাচ্ছে না কেন সে? হঠাৎ তার নাকে এসে ঠেকে পুরুষেরই মন মুগ্ধকর পারফিউমের সুবাস। বেশ বুঝতে পারছে রুহি লোকটা তার বেশ কাছে এসে দাঁড়িয়েছে। আচমকা রেহান রুহির কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠছে, এত পালাই করো কেন তুমি? আমার সামনে থাকলে কি আমি তোমায় খেয়ে ফেলবো? অবশ্য তার জন্য বহু সময় পড়ে আছে। নিজেকে আমার সাথে সহজ করো। এতটা পালাই করতে থাকলে আই সোয়ার আমি কিছু একটা করে ফেলবো। ব্যাস, এই সামান্য কথাটুকু যথেষ্ট ছিল রুহিকে অস্থির করে তুলতে। রুহি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে ছুটে পালালো নিজের রুমে। রুমে গিয়ে দরজা আটকে বড় নিঃশ্বাস ফেলতে থাকে রুহি। ইস, লোকটা এসব কি বললো তাকে? রুহির এত লজ্জা লাগছে কেন এসব শুনে? উফ, হৃৎপিণ্ডটা কেমন যেন দুরন্ত গতিতে লাফাচ্ছে। এসব ভাবতে ভাবতেই রুহি নিজের দুহাত দিয়ে বুকে বা পাশটায় চাপ দিয়ে ধরে রাখে। উদ্দেশ্য এই অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের গতিটা থামানো। কিন্তু এ কি আর এত সহজ? অরিন পানির গ্লাস হাতে নিয়ে এসে দেখে রেহান একা একা এসেই চলেছে। অরিন সামনে গিয়ে জিজ্ঞেস করে, রেহান ভাইয়া, তুমি একা একা হাসছো কেন? আর রহিপু কই গেল? রুহির নাকি কি কাজ ছিল, তাই তো তুমি যাওয়ার পরই সেও চলে গেল। হাসি থামিয়ে বলে উঠে রেহান, ও আচ্ছা, সে যাকগে, এই নাও তোমার পানি। থ্যাঙ্কস অরিন। গ্লাস এগিয়ে দিয়ে বলে অরিন। পানি খেয়ে অরিনের থেকে বিদায় নিয়ে রৌদ্রের রুমের সামনে গিয়ে দাঁড়ায় রেহান। দরজাতে ভেতর থেকে লক, তাই সে নক করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রৌদ্র দরজা খুলে ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখে রেহান, আর অমনি ওর সকল ঘুম তো। রেহান রৌদ্রের দিকে কিছু পল তাকে ছোট বাচ্চাদের মতো করে অভিযোগ করতে শুরু করে, এই তুই এসে একটা বড় কল দিলি না কেন? হ্যাঁ, তুই এতটা পাষাণ, যা তোর সাথে কাটতি আর কথা কমু না, যা। আচ্ছা বলিস না। বলেই বন্ধুকে টাইট হাঁক করে রৌদ্র। রেহানও গড়ে পানি। রৌদ্রের সামনে কি আর ওর এমন রাগ টিকে থাকে? রেহানকে ছেড়ে দিয়ে ভেতরে আসতে বলে রৌদ্র, আর সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়।
এরই মধ্যে রুমে আসে অনেক, এসে রেহানের সাথে হ্যান্ডশেক করে বলে উঠছে, কেমন আছো রেহান ভাই? এতদিন কই ছিলে? একবারও আসলে না যে? তুই তো জানিস অনেক, রৌদ্র না থাকলে আসতে ইচ্ছে করে না। এ বাড়িতে আসলে রৌদ্রকে খুব মনে পড়তো, তাই আর কি। ওদের কথার মাঝে রুদ্র ও ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ফুলিও ততক্ষণে ট্রে ভর্তি নাস্তা নিয়ে হাজির। বলা বাহুল্য রৌদ্রের রুমটি বেশ বড়। রৌদ্রের রুমটি আধুনিক ডিজাইনে ডেকোরেট করা। রুমটির এক পাশে একটি কিং সাইজ বেড, তার দুপাশে বেডসাইড টেবিল, তার পাশে একটি পড়ার টেবিল, তার সাথে দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রোব, বিছানার বাম পাশে একটি বড় ড্রেসিং টেবিল, তার পাশে একটি শোপিসের ক্যাবিনেট ইত্যাদি। ফুলি নাস্তাগুলো টেবিলের উপর রেখে চলে যায়। রুদ্র, অনিক আর রেহান একসাথে গল্প গুজবে মেতে ওঠে। বেশ কয়েকটা সময় পেরিয়ে যাবার পর তারা উঠে বাইরে ঘুরতে চলে যায়। এদিকে রাত 9টা বাজতে চললো, অরিন এখনো পড়ছে। তখন রেহানের থেকে বিদায় নিয়ে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও পড়তে বসেছে অরিন। সেই সাথে টানা পড়ছে এখনো। অনেকক্ষণ একইভাবে বসে থাকার ফলে পিঠ ধরে এসেছে তার, তাই সে পড়ার টেবিল ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। অরিন এক মনেই সেদিকেই তাকিয়ে রইল। মৃদুমন্দ বাতাসে তার কোমরের নিচ অবধি চুলগুলো দুলছে। মাঝে মধ্যে কিছু ছোট ছোট অবাধ্য চুল চোখে মুখে এসে পড়েছে। অরিন তাদের মোটেও সরাচ্ছে না। থাকুক না এগুলো, এভাবে ক্ষতি কি? বেশ ভালোই তো লাগছে এই মুহূর্তটা। চাঁদনি রাত, মৃদুমন্দ বাতাস, শিউলি ফুলের মিষ্টি সুবাস, সবটাই যেন মুহূর্তটাকে এক নৈসর্গিক সৌন্দর্যে উপনীত করছে। অরিন কিছু একটা ভেবে রেলিংয়ের পাশে আসা শিউলি ফুলের জাল থেকে দুটো ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে নেয়। আবারও সে আগের ন্যায় মুহূর্তটা উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দূর থেকে একজোড়া বিড়াল চোখের অধিকারী কেউ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই খেয়াল কি আছে অরিনের? না, নিত। এইদিকে এতক্ষণ গভীর দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে রৌদ্র। কি ব্যাপার? রৌদ্রের পলক পড়ছে না কেন? আচ্ছা, অরিনকে এই মুহূর্তে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মায়াবিনী মনে হচ্ছে কেন? এই মেয়েটা আর কত পাগল করবে তাকে? সে কি বোঝে না তার প্রতিটি রূপ যে কারো মনের গভীর ভাবে দাগ কাজে? ঠিক কতক্ষণ অপলক দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়েছিল রোদ, তা খেয়াল নেই। হঠাৎ তার ঘোর ভাঙে অনিক আর রেহানের ডাকে। ভাই আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? এবার তো ভিতরে আসো। ও হ্যাঁ, চল বলে নজর সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে যায়। রাতে রেহান সহ সকলে ডিনার করতে বসে পড়ে একসাথে। রেহানের সাথে বাড়ির কর্তারা একে একে ব্যবসা, পরিবার এসব নিয়ে টুকটাক কথাবার্তা করতে করতে ডিনার শেষ করে তারা। ডিনার শেষে বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির কর্তার সাথে রৌদ্র, অনিক, রেহানও আছে। বেশ কিছুক্ষণ ব্যবসা নিয়ে আলোচনা করে বিদায় নেয় রেহান। সকলে মিলে তাকে বেশ কয়েকবার থেকে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু সে থাকেনি। রৌদ্র তাকে বাড়িতে পৌঁছে দিতে গেছে। রেহান যদিও না বলেছিল, কিন্তু রৌদ্র শোনেনি। অজ্ঞতা রেহানও আর কথা বাড়ায়নি। না জানি বেশি নানা করলে কখন জানি গম্ভীর মুখ বন্ধু রাগ করে বসে। রেহানকে বাড়িতে পৌঁছে দিয়ে আস্তে আস্তে 12টা বেজে যায় রৌদ্রের। বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুমে তার মাকে বসে থাকতে দেখে। মায়ের কাছে এগিয়ে গিয়ে বলে ওঠে রৌদ্র, আম্মু এখনো ঘুমাওনি? এভাবে এখানে এত রাত অবধি বসে আছো যে? যাও রুমে যাও, আমার জন্য এভাবে আর কখনো যেন অপেক্ষা করতে না দেখিয়ে। এমন চলতে থাকলে শরীর খারাপ হতে বেশি দিন লাগবে না। কথা শেষ করেই মায়ের হাত ধরে টেনে নিয়ে যায় মায়ের রুমের সামনে। রুমের দরজা খুলে মাকে ভেতরে প্রবেশ করায় রৌদ্র। এরপর গুড নাইট বলে চলে আসে সে। এদিকে ছেলে এমন আদুরে ব্যবহার করে যেটা শীতল হয়ে আসে জুবাইদা বেগমের। রৌদ্র নিজের রুমে প্রবেশ করার আগে অরিনের রুমের সামনে এসে থমকা। কি ব্যাপার? মেয়েটা এত রাত অব্দি পড়ছে? হ্যাঁ, পড়ার আওয়াজই তো শোনা যাচ্ছে। অরিনের রুমের দরজা হালকা ফেরানো ছিল, বিধায় রৌদ্র সহজেই সবটা অবলোকন করতে পেরেছে। কিছু একটা ভেবে রৌদ্র ফিরানো দরজা হালকা করে চৌকা দেয়। দরজা আওয়াজ হওয়ার সাথে সাথে অরিন পড়া থামিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায়। দেখে রৌদ্র 2 হাত প্যান্টের পকেটে রেখে তার দিকেই তাকিয়ে আছে। অরিন কিছুক্ষণ রৌদ্রের দিকে তাকিয়ে হেসে বলে উঠছে, রোদ ভাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, কিছু বলবেন? তুই এত রাত অবধি পড়ছিস কেন? দিনে পড়তে পারিস না? রুমে প্রবেশ করতে করতে বলে রৌদ্র। না, আসলে দিনেও পড়তে বসেছিলাম, কিন্তু আমার কিছু ম্যাথে প্রবলেম ছিল,
তাই ওইটাই একটু চেষ্টা করছিলাম আর কি। ভেবেছিলাম ভাইওকে বলবো, কিন্তু ভাইও বাসায় লেট করে ফিরেছে, তাই তাকে বলতে পারিনি। ও দেখি কোনটায় সমস্যা। না মানে আপনাকে দেখাবো, আপনি সলভ করতে হেল্প করবেন আমায় না? কিছুটা অবাক হয়ে বলতে থাকে অরিন। কেন, কোন সমস্যা? না না, কি সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ। বোকার মতো হেসে বলতে থাকে অরিন। দাঁড়িয়েই থাকবি নাকি দিবিও? ও হ্যাঁ, এই যে